গুড মর্নিং ফ্রম আগরতলা। আজ 28শে জুলাই রবিবার, আর আমি শুরু করছি বনজ ডায়েরির আর একটা নতুন ভিডিও। অসহিষ্ণুতা মানুষকে পুরো গ্রাস করে ফেলেছে। এই অসহিষ্ণুতা, অশুভ শক্তি মানুষ, বর্ডার, দেশ সব পেরিয়ে আজ পুরো পৃথিবীকে ধরে ফেলেছে। তাই এই অশুভ শক্তির করাল গ্রাস থেকে মনুষ্য সমাজ তথা নিজেকে বাঁচাবার জন্য, নিজের চারপাশের মানুষকে বাঁচাবার জন্য আজ আমি যাচ্ছি 51 শক্তিপীঠের এক মহাপীঠ, ত্রিপুরার আগরতলার মা ত্রিপুরেশ্বরী মন্দির, বা এখানকার ভাষায় মাতাবাড়ি। এই মাতাবাড়িতে পুজো দিয়ে আমি কামনা করব আমার তথা আমার চারপাশে, আমার রাজ্যবাসী, আমার দেশের মানুষের যাতে এই অশুভ শক্তি থেকে মুক্তি পায়, আর মানুষ যাতে আবার আগের মতো সহিষ্ণু হয়ে ওঠে, মানুষের মন যাতে আবার আগের মতো হেসে খেলে বেড়ায়। চলুন তাহলে আজ দর্শন করি মা ত্রিপুরেশ্বরী বা মাতাবাড়ি। এসে পৌঁছালাম মাতাবাড়ি। এবার আমি বলে দিই কীভাবে আসলাম। আমি প্রথমে যেখানে আমার হোটেল ছিল ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমি অটো ধরলাম। ধরুন 2 কিলোমিটার বা তার একটু কম হবে। আমি যেখানে হোটেল আছে সেই শকুন্তলা রোড থেকে আসলাম নাগরজোলা বাস স্ট্যান্ড। এই নাগরজোলা বাস স্ট্যান্ড হচ্ছে আগরতলার সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, যেখান থেকে পুরো ত্রিপুরা স্টেটের নানা ডিস্ট্রিক্টে বাস যায় এবং বাস পাওয়া যায়। ওখান থেকে দুরকম বাস আপনার মাতাবাড়ি অবধি আসে। প্রথম একটা বাস আছে যেটাতে আপনি আগরতলা থেকে উদয়পুর অবধি আসতে পারে। উদয়পুর থেকে আর এই 2-3 কিলোমিটার মতো পথ মাতাবাড়ি, সেটা আপনি অটো করে আসবেন। আর যদি আপনি ডাইরেক্ট মাতাবাড়ির বাস পেয়ে যান, ওটাও ওখান থেকেই ছাড়ে, তাহলে একেবারে আপনি মন্দিরের সামনে এসে দাঁড়াবেন। বাসে আপনার নাগরজোলা থেকে এই মাতাবাড়ি অর্থাৎ ত্রিপুরেশ্বরী মন্দিরের ভাড়া নেবে 60 রুপিস অর্থাৎ 60 টাকা। তাহলে আমি এসে পৌঁছালাম মাতাবাড়ি। এইবার মায়ের পুজো দিই। পুজো দেওয়ার পর মায়ের মন্দিরের ইতিহাস, পুজোর নিয়মাবলী ও অন্যান্য আনুষঙ্গিক খরচা সবই আপনাদের সঙ্গে আলোচনা করব। দাঁড়িয়েছি লাইনে মায়ের পুজো দেওয়ার জন্য। এরকম ডালি নিয়ে লাইনে দাঁড়াতে হবে। এবার যাও ভেতরে পুজো দিতে। এখানে একটা ভালো ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে মন্দিরে অ্যালাউ আছে। আমার পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার জন্য আমি যেসব জিনিস নিয়েছিলাম সেগুলো কিছু জবা ফুল, রক্ত জবা, লাল জবা নিয়েছিলাম, একটা আলতা, একটা সিঁদুর, আর কিছু পেড়া, যেটা এখানকার প্রসাদ। তো এইগুলোর মধ্যে পুজো যখন দিচ্ছিলাম, আমার থেকে আলতা সিঁদুরটা মন্দিরের মায়ের জন্য নিয়ে নিয়েছে, ফুলগুলো নিয়ে নিয়েছে, আর আমার পেড়াগুলো সেগুলো একটু মন্দিরের গেটে ঠেকিয়ে তার মধ্যে কিছুটা ফুল, ঠাকুরের ফুল, সেটা দিয়ে দিয়েছে। এটা হলো টোটাল পুজো। যেটা খরচা হয়েছে এখনও অবধি সেটা হচ্ছে যে আলতার জন্য 20 টাকা, সিঁদুরের জন্য 10 টাকা, 100 গ্রাম আমি পেড়া নিয়েছিলাম যা 50 টাকা, আর ফুল আমাকে কিছুটা দিয়েছে, আমি জানি না ওটা কত নেবে। যখন এগুলো দেবো জমা তখন হয়তো আমি জানবো। ত্রিপুরেশ্বরী মন্দির যে কবে প্রথম সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আজ অবধি অজানা, কারণ 51 শক্তিপীঠের এক মহাশক্তিপীঠ এখানে। মনে করা হয় এখানে মায়ের দক্ষিণ পা পড়েছিল, তো সেই জন্য প্রথম কখন মন্দির হয়েছে এটা জানা যায়নি। কিন্তু যে মন্দিরটা আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন, যে মন্দিরটা আজকে আমি পুজো দিলাম, এই মন্দিরটি ত্রিপুরার রাজা 1501 শতকে ত্রিপুরার রাজা
ধনমাণিক্য প্রথম এই মন্দিরটি সৃষ্টি করেন। এবং এই মন্দিরটি সৃষ্টির পেছনে একটি ছোট্ট গল্পও আছে। সেটি হলো উনি 1500 শতকে প্রথম একদিন রাত্রে উনি স্বপ্ন দেখেন যে ওনাকে মা তারা এসে বলছেন যে এইখানে এই জায়গাটায় তুই একটা মন্দির বানা, সেই মন্দির বানালে তোর ও তোর রাজ্যের সবার ভালো হবে। তো উনি তখন এই যে আমাদের উদয়পুরের পাশের এই ছোট্ট পাহাড়ি অঞ্চলের মধ্যে এই মন্দিরটা করার জন্য যখন তিনি চিন্তাভাবনা করছেন, তখন তিনি দেখলেন যে অরিজিনালি মানে আগে থেকেই এই যে ছোট্ট পাহাড়টি এটি বিষ্ণুর নামে উৎসর্গ ছিল। তো যে পর্বত বিষ্ণুর নামে উৎসর্গ সেটি কালীর মন্দির বা কালী ঠাকুরের কী করে করবে, এটার উনি অনেক চিন্তায় পড়ে গেলেন। সেই দিন রাত্রে উনি আবার স্বপ্ন দেখেছিলেন যে মা এসছেন, এসে ওনাকে আবার পুনরাবৃত্তি করেছেন এই কথার। তখন উনি জ্ঞান সঞ্চয় করেন, উনি অন্যান্য সাধুদের সাথে কথা বলেন, পণ্ডিতদের সাথে কথা বলেন, ব্রাহ্মণদের সাথে কথা বলেন, এবং তাতে জানতে পারেন উনি যে বিষ্ণু আর কালী এটা একই রূপ, এই দুজনই ব্রাহ্মণ রূপ, এই দুটোই একটা মানে সৃষ্টির একটা বিনাশের। যে ভালো জিনিসের সৃষ্টি করে সেই আবার যখন সব কিছু খারাপ হয়ে যায় তিনি বিনাশে এসে যান। তাই তিনি 1501 সালে এই ত্রিপুরেশ্বরী মন্দির উনি প্রথম তৈরি করেন। আর এই যে ত্রিপুরেশ্বরী মন্দির, এই মন্দিরটি বাঙালি একরত্ন স্টাইলে তৈরি। মন্দিরের গর্ভগৃহে দুটি মায়ের মূর্তি আছে, একটি প্রায় 5 ফুট মতো উচ্চতা, যেটি মা ত্রিপুরেশ্বরী হিসাবে পুজো করা হয় এখানে। আরেকটি ছোট্ট ফুট 2-1 একটি ছোট মায়ের মূর্তি আছে, সেটি এখানে মা চণ্ডী হিসাবে পূজিত হয়। আর এখানে স্বয়ং শিব বাবা ত্রিপুরেশ্বর রূপে পূজিত হয়। উত্তর পূর্ব ভারতে কামাখ্যা মন্দিরের পর সবচেয়ে বেশি পুণ্যার্থী বা দর্শনার্থী আসে এই মন্দিরে পুণ্য সঞ্চয় করতে। এই মন্দিরটি একটি ঘনাকাকার, পুরো কিউবের মতো, এবং দেখতে একটা কচ্ছপের পিঠের মতো। এই জন্য এই মন্দিরের আরেক নাম এখানে লোকাল ভাষায় কুরমা পিঠাও বলা হয়। যেটা আমি দেখেছি, যদিও ওখানে ভিডিও তুলতে দিচ্ছে না, সেটি হলো এখানে কিন্তু এখনও পশু বলি হয়। তবে পশু বলি কিছুদিন বন্ধ ছিল 2019 সালে। কিছু স্বেচ্ছাসেবী মানুষ, তারা পশুপ্রেমী যারা, তারা এটার বিরুদ্ধে কেস করেছিল কোর্টে। কিন্তু 57 দিন ব্যান থাকার পর আবার পুনরায় খুলে যায় পুণ্যার্থীদের এবং এখানকার রীতি রিওয়াজের জন্য। এখানে পশু বলিটা মানে ঠাকুরকে বা এখানকার দেবীকে উৎসর্গ করা হয়, এটা এরা মানেন যে রক্ত এখানে খুশি হয়। তো আমি জানি না এই বিষয়টা আমার পুরোপুরি জানা নেই যে পশু বলি দিলে মা কতটা খুশি হয়। তবে সবারই এই পৃথিবীতে হাসতে খেলতে বাঁচার অধিকার আছে। আর এই মন্দিরের যদি প্রসাদ বলেন তাহলে পেড়া, আর যদি পুজোর ফুল বলেন তাহলে রক্ত জবা। মন্দিরের সম্বন্ধে যতটুকু জানলাম, যতটুকু দেখলাম, আপনার সঙ্গে আলোচনা করলাম। এবার যাব এই মন্দিরেরই পেছন দিকে কল্যাণ সাগর দেখতে। কল্যাণ সাগর খুব একটা মানে এখানের পবিত্র পুকুর বলা হয় বা পবিত্র দিঘি বলা হয়। এই কল্যাণ সাগরের মধ্যেই বৈষ্ণবী কচ্ছপ পাওয়া যায়। যদিও এখন সেটা কতটা আছে সেটা আমরা গিয়েই দেখব এবং জানব। চলুন তাহলে কল্যাণ সাগরের দিকে। পৌঁছালাম কল্যাণ সাগরে। কল্যাণ সাগরে আপনি পাবেন বৈষ্ণবী কচ্ছপ বা এখানকার লোকাল ভাষায় কুরমা। এই মন্দিরটিও যে তৈরি করা হয়েছে একটু কচ্ছপের পিঠের মতো দেখতে, এবং এই জন্য একে কুরমা পিঠও বলা হয়, যেরকমটা আগে বললাম। তো এইখানে এই যে কচ্ছপগুলো আছে, এটা মনে করা হয় যে যেহেতু এখানে আগে বলেছি যে বিষ্ণু মন্দির ছিল, তাই এই যে কচ্ছপগুলো আছে বা কুরমাগুলো আছে, এগুলো হলো সব বিষ্ণুর অবতার, মানে বিষ্ণু এখানে কচ্ছপ বেশে রয়েছেন। তবে এই পুকুরের জল দিন দিন দূষিত হয়ে যাচ্ছে। মেনলি আমরা যারা দর্শনার্থী বা পুণ্যার্থীরা আসি, তারা এই কচ্ছপকে বিস্কুট, মুড়ি এইসব খাবার দিই। এছাড়াও নানাবিধ খাবার মানুষ দিচ্ছে, তার সাথে যত্রতত্র প্লাস্টিক ইউজ করছে, প্লাস্টিক বোতল ফেলে দিচ্ছে, যার ফলে এই জল ধীরে ধীরে দূষিত হচ্ছে। 1998 সালে ত্রিপুরা গভর্নমেন্ট থেকে, পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এখানে প্লাস্টিক ইউজ বন্ধ করা হয়েছে, তাতেও কমেনি। শেষে 2002 সালের পর খুবই কড়াকড়ি করা হয়েছে। এবং 2003 সালে আমাদের দেশের বিশিষ্ট বিজ্ঞানীরা
যারা এই হাইড্রো এইসব জল নিয়ে পড়াশোনা করেন, যারা নিয়ে মানে বিশ্লেষণ করে জলকে, যে জলের কতটা কোয়ালিটি কীরকম আছে, ওনারা 2003 সালে এই জলের কিছু স্যাম্পেল নিয়ে গেছিলো এবং তার পরীক্ষা করে প্রমাণ পেয়েছেন যে এই জল পানীয় হিসাবে খুবই মানে উৎকৃষ্ট। এই জল খুবই ভালো জল, কিন্তু বর্তমান দিনে আমরা প্লাস্টিক যত্রতত্র ইউজ করে ধীরে ধীরে এই জলকে অ্যাসিডিক করে তুলছি। তো পুণ্যার্থী হিসাবে ভগবানের কাছে যেমন আমরা আমাদের শান্তির কামনা এসেছি, সেরকম প্রকৃতিরও শান্তি আমাদের দরকার। তো এটা আমি আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা প্লাস্টিক ইউজ যতটা পারবেন কমাবেন, বিশেষত এই মন্দির প্রাঙ্গণে। এই কল্যাণ সাগরে গোষ্টমী কচ্ছপ ছাড়াও আছে বিশাল বড় বড় মাছ। মানে আমি তো দেখলাম এক একটা মাছ মোটামুটি আমার এক হাতের সাইজ সমান হবে। তবে এখানে বর্তমানে কিন্তু ফিশিং বন্ধ, অর্থাৎ এই মাছগুলো এখানে পবিত্র এবং এই পুকুরেই তারা থাকে, এখানে মৎস্য ধরা হয় না। মন্দির ও কল্যাণ সাগরের চারপাশে আছে আপনার প্রচুর দোকান। এখানে নানা রকম পূজার সামগ্রীর দোকান আছে, এখানে বিভিন্ন পেরার দোকান, ভগবানের নানা রকম সচিত্র জিনিস, নানা রকম মূর্তি সব আপনারা এখানে পাবেন। এবার বলি মন্দিরের প্রসাদ সম্বন্ধে। আপনি মন্দিরের থেকে ভোগ প্রসাদ নিতে পারেন, সেটা আপনি এখানে বসেও খেতে পারেন প্রসাদ ঘরে, আর না হলে আপনি পার্সেল করে বাড়িও নিয়ে যেতে পারেন। যদি প্যাকেট করে নেন তাহলে মাটির হাঁড়িতে ওরা দিয়ে দেবে। সেটা এই যে কাউন্টারে আমি এই কুপনটা কাটলাম সেখানে বলছে না, যারা প্রসাদ ঘরে দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো আমাদের 100 টাকা দিলে আমরা একটা মাটির হাঁড়িতে প্রসাদ গুছিয়ে ঠাকুরের দিয়ে দেবো, আপনি নিয়ে যেতে পারবেন। আর এখান থেকে আমি এইটা কাটলাম 70 টাকা দিয়ে। এটা হচ্ছে এখানে বসে খাবার। তো এটা হচ্ছে প্রসাদের নিয়ম। 1:30 থেকে 2:30 অবধি মন্দিরের গেট বন্ধ থাকে। এই 1 ঘন্টা মায়ের ভোগ প্রসাদ হয়। ঠিক 2টোর পর, অর্থাৎ মায়ের ভোগ প্রসাদ আধা ঘন্টার পুজো শুরু হওয়ার পর দুপুর 2টো থেকে এখানে এই অন্ন সেবা বা ভোগ প্রসাদ পুণ্যার্থী বা দর্শনার্থীদের জন্য দেওয়া হয়। হলো খাওয়া, ভেতরে ঢুকলাম যেমন দেখালাম, তারপর বসার পর প্রথম দিল পাতা, তারপর গ্লাসে একটু জল দিল, দিয়ে পাতাটা ধুতে বললো, পাতাটা ধুয়ে নিলাম। সবচেয়ে ভালো জিনিস দেখলাম, জলটা নিচে ফেলতে দিচ্ছে না, আরেকজন আসে যিনি বালতি নিয়ে আসছেন ওই জলটা নিয়ে যাওয়ার জন্য। তারপর নুন দিল, জল দিল, এরপর আসলো যেটা মহাপ্রসাদ। প্রথমে আসলো ভাত, তারপরে আলু ভাজা, ডাল আর 2 রকম তরকারি। একটা তরকারি দিয়েছে আপনার পাঁচমিশালি, আর একটা দিয়েছে আলু সোয়াবিনের তরকারি। তবে 2টো তরকারিতেই কিন্তু বেশ রকম নারকেল কুড়ে দেওয়া আছে, পুরো ভালো লাগছে খেতে। খেলাম, যত খুশি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, পেট ভরে মায়ের প্রসাদ খান। আর শেষ পাতে একটুখানি অন্নপ্রসাদ বা আপনার পায়সান্ন থাকে, ওটা আপনি নিয়ে তারপর ওখানে থালা উঠিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দিলাম এবং মাকে প্রণাম জানালাম যে এই শুভ দিনের একটু ওনার প্রসাদ পেলাম, সত্যি হয়তো ধন্য হয়ে গেলাম। এই যে দোকানটা দেখালাম, আমি এখান থেকে পুজোর সমস্ত সামগ্রী নিয়েছি। ওনারা খুবই ভালো এবং খুবই ভালো ব্যবহার। আপনারা যদি এই মন্দিরে যখন আসবেন, একদম মন্দিরের উল্টো দিকে প্রথম দোকানটায় আপনারা আসতেই পারেন। এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে মায়ের পুজো দিতেই পারেন। জুতো এখানে আপনি রাখতে পারবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। বাকি যা পূজার সামগ্রী নেবেন তার প্রতিটা সুনির্দিষ্ট দাম আছে, সেই দাম নিয়ে আপনি নিতেই পারেন। আপনারা যারা মাতাবাড়িতে পুজো দেওয়ার জন্য স্পেশাল পেড়া নিতে চান, এখানে আছে পেড়া মার্কেট, ভেতরে প্রচুর পেড়ার দোকান আছে। আপনারা অবশ্যই এখান থেকে পেড়া কিনে মায়ের মন্দিরের পুজো দিতে পারেন। আচ্ছা, মন্দিরের আমি খোলার টাইমিংটা বলে দিই এবার। মন্দির সকালবেলা 4টের সময় খুলে যায় আর রাত্রেবেলা 10টায় বন্ধ হয়। আর তবে মাঝখানে 1:30 থেকে 3টে অবধি বন্ধ থাকে। 1:30 থেকে 3টে, এই 1.5 ঘন্টা মায়ের অন্নভোগ পুজো হয়। এবার বেরোলাম মন্দির থেকে, আস্তে আস্তে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, গিয়ে এখান থেকে বাস ধরে যাব আগরতলা। ফিরলাম মাতার বাড়ি থেকে, এখন আবার এসে পৌঁছালাম আগরতলার নাগরজেলা বাস স্ট্যান্ডে। এবার এই বাস স্ট্যান্ড থেকে ফিরবো আমি আমার হোটেলের দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একবার অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি আমার দেওয়া কোনো ইনফরমেশান আপনার কোনো উপকারে লেগে থাকে বা আপনি যে এইগুলো জানতেন না সেগুলো জেনেছেন, তাহলে অবশ্যই একটা লাইকও করবেন ভিডিওতে। আর যারা নতুন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দেখে খালি চলে যাবেন না, একটু পার্টিসিপেটও করুন, নয় একটা লাইক দিন, নয় একটা কমেন্ট করুন। আর যদি সত্যি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে,
নতুনদের বলছি তারা দয়া করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন আর ভালো থাকুন। মায়ের কৃপায় সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ুন। ধন্যবাদ।